রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অধ্যায় কিন্তু শেষ। বঙ্গভবন থেকে তাকে সরিয়ে দিয়ে রাজনৈতিক সমীকরণের প্রথম ধাক্কাটি কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আসল প্রশ্ন হলো, খেলা কি এখানেই শেষ, নাকি এটি কেবল একটি বিশাল নাটকের প্রথম দৃশ্যপাট? টপ সিক্রেট খবর হলো, বঙ্গভবনের পতন কেবল শুরু। তারেক রহমানের পরবর্তী মূল টার্গেট আর কেউ নন, বরং স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন প্রিয় দর্শক। শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় এবং বিগত রাজনৈতিক ঢালের দিনগুলোর ক্ষমতার কেন্দ্রে থাকা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরাতে এবার ব্যাকস্টেজ প্ল্যান একদম তৈরি। খুব শীঘ্রই তাকে বিদেশের কোনো মিশনে রাষ্ট্রদূত বা আন্তর্জাতিক কোনো পদে পাঠিয়ে একটি সেলফ এক্সিট বা সম্মানজনক বিদায় দেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু কেন হঠাৎ করে সেনাপ্রধানকে সরানোর এই তড়িঘড়ি চলছে? 2006 সালে সেই কালো ইতিহাস 1/11 রক্তভেজা ট্র্যাজেডি কি নতুন করে ফিরে এসেছে, নাকি শেখ হাসিনার গোপন চক্রান্ত ব্যর্থ করতে এটি তারেক রহমানের সবচেয়ে মাস্টারমাইন্ড রাজনৈতিক চাল? সম্পূর্ণ রহস্য উন্মোচিত হবে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের এই হিসাব আপনার চোখ খুলে দেবে। প্রিয় দর্শক, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সবচেয়ে বড় রহস্যময় চরিত্র কে ছিল? উত্তরটা আমরা সবাই জানি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যে শেখ হাসিনা তাকে বঙ্গভবনে বসিয়ে গিয়েছিলেন, আওয়ামী লীগের পতন হলেও চুপ্পু কিন্তু বঙ্গভবনে নিজের আসন ঠিকই আঁকড়ে ধরে রেখেছিলেন। ইউনূস সরকার এলেও তাকে আর সরাতে পারেনি, কারণ তার পেছনে শক্ত হয়ে ঢাল হিসেবে দাঁড়িয়েছিল সশস্ত্র বাহিনী প্রধানরা। কিন্তু তারেক রহমান যখন জনগণের একচেটিয়া রায় নিয়ে ক্ষমতা বসলেন, তিনি খুব ভালো করেই জানতেন কাটার সিংহাসনে বসে কখনো নিশ্চিন্তে দেশ চালানো যায় না। শেখ হাসিনা যখন দিল্লি থেকে একের পর এক উস্কানিমূলক বার্তা দিচ্ছিলেন, ডিসেম্বরে দেশে ফেরার হুমকি দিচ্ছেন, তখন রাষ্ট্রপতির মতো মহা গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনা কোনো ঘনিষ্ঠ লোক রেখে যাওয়ার মানে হলো নিজের বুকেই ছুরি চালানোর সুযোগ করে দেওয়া। ফলে তারেক রহমানের এক মুহূর্তেও দেরি করেননি। শারীরিক ও মানসিক অসুস্থতার অজুহাতে সসম্মানে চুপ্পুকে সরিয়ে দেওয়া হয়। এটি সাধারণ কোনো পদত্যাগ নয়, এটি তারেক রহমানের রাজনৈতিক বুদ্ধিমত্তা এক বিশাল বিজয়। কিন্তু এরপরেই সামনে এসে দাঁড়ালো আসল বাধা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জাতীয়তাবাদী শক্তি, প্রতিটি সমর্থক এবং দেশের মানুষের মনে করে 2006 সালে স্মৃতি আজও এক বীভৎস ক্ষত হয়ে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা মেয়াদ শেষ করে অত্যন্ত বিশ্বাস করে তার মনোনীত রাষ্ট্রপতি গিয়াসউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করেছিলেন। সেই সময় বেগম জিয়া হাতে তৈরি করা 19 জন সিনিয়র অফিসারকে টপকে যাকে সেনাপ্রধান বানানো হয়েছিল, সেই জেনারেল মঈনুল আহমেদ অবিশ্বাস্য এক কাণ্ড ঘটালো। কামানের নল আর অস্ত্রের ভয় দেখিয়ে বঙ্গভবন দখল করা হয়েছিল। তখন জারি করা হয় জরুরি অবস্থা। সেই এক অশুভ শক্তি কেবল গিয়াসউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের পতনই ঘটায়নি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করেছিল। জিয়া পরিবারকে ক্যান্টনমেন্টের শহীদ মঈনুল রোডে স্মৃতিবিজড়িত বাড়ি থেকে নির্মমভাবে উচ্ছেদ করেছিল। সবচেয়ে বড় আঘাত এসেছিল তৎকালীন তরুণ নেতা তারেক রহমানের উপর। কারাগারে তার উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল, যার কারণে মেরুদণ্ডে ভেঙে তিনি টানা 17 বছর প্রবাসে কাটাতে বাধ্য হয়েছিলেন, সেই কথা কি আর জাতি কখনো ভুলতে পারে? তারেক রহমানও ভুলেনি। তিনি জানেন বর্তমানেও সেনাপ্রধানের ভেতরে একটি কুচক্রী মহল এবং ষড়যন্ত্রকারী আন্তর্জাতিক শক্তি দেশপ্রেমিক বিএনপি সরকারকে টেনে নিচে নামাতে প্রস্তুত থাকবে। 2006 সালের মঈনুদ্দিন আহমেদ যা করেছিল, 2026 এসে ওয়াকারুজ্জামান যাতে তার পুনরাবৃত্তি ঘটাতে না পারে, তারেক রহমান এবার আগে থেকেই সেই পেছনের পথ বন্ধ করতে যাচ্ছেন। এখন প্রশ্ন আসতেই পারে, ওয়াকারুজ্জামানকে নিয়ে তারেক রহমানের মনে এত সন্দেহ কেন? আসুন সমীকরণগুলো একটু মিলাই। প্রথমত, ওয়াকারুজ্জামান শেখ হাসিনার নিকটতম আত্মীয়। 5ই আগস্টে শেখ হাসিনাকে সামরিক বাহিনী বিমানে নিরাপদে আশ্রয়ে ভারতে পৌঁছে দেওয়ার জন্য তার ভূমিকা ছিল মুখ্য। এটি নিয়ে দেশের সাধারণ মানুষের মনে শুরু থেকেই নানা প্রশ্ন ছিল। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় জুড়ে দেশে যেভাবে চরম আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছিল, যেমন অস্ত্রবাজি, হত্যাকাণ্ড, অরাজকতা, সেনাবাহিনী প্রধান হিসেবে তিনি কি কঠোর হাতে তা নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন? উত্তর না। দেশবাসী 5ই আগস্টের পর ভেবেছিল মঈনুদ্দিনের সরকার মতো অন্তত আইন শৃঙ্খলা ফিরে আসবে। শুধু সাধারণ মানুষ পেয়েছে শুধু নৈরাজ্য। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়ক এবং সাবেক উপদেষ্টারাও প্রকাশ্যে অভিযোগ তুলে এনেছেন, সেনা সদস্যের আশ্রয়ে রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে নতুন মোড়কে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের চরমপন্থার দিকে ঠেলে দেওয়া এবং রাজনৈতিক অস্থিতিশীলতার জিয়ে রাখার ক্ষেত্রেও একটি
মহল তার দিকে আঙ্গুল তুলেছিলেন। আপনি বলুন তো, এত বড় ঝুঁকি নিয়ে কোনো নির্বাচিত প্রার্থী জনপ্রিয় প্রধানমন্ত্রী কি একজন সেনাপ্রধানের পথে রেখে শান্তিতে ঘুমাতে পারবেন? কখনোই না। তারেক রহমান রাজনীতি মাঠে যেমন পাকা খেলোয়াড়, তেমনি প্রশাসনিক চালাতে গেলেও তিনি অনেক বেশি পরিপক্ক। তিনি জানেন কেবল আদেশ জারি করে সেনাপ্রধানকে সরালে প্রতিক্রিয়া হতে পারে। তাই তিনি কাজ করেছেন একদম ঠান্ডা মাথায়, রাজনৈতিক কৌশলে। ক্ষমতায় এসে তারেক রহমান কিন্তু ঘরে বসে থাকেননি, তিনি সরাসরি সেনাপ্রধানের কাছাকাছি গিয়েছিলেন। সামরিক দরবারে হাজির হয়েছেন, সেনা প্রশিক্ষণ ক্যাম্পে গিয়ে সাধারণ সৈনিকদের সঙ্গে একসঙ্গে বসে খাবার খেয়েছেন। সৈনিকদের সাথে আস্থার, বিশ্বাসের এবং ভালোবাসার একটি গভীর বন্ধন তৈরিতে তিনি কাজ করেছেন। একই সাথে প্রশাসনিক রদবদলও শুরু করেছেন। ইউনূস সরকারের আমলে বসানো কর্মকর্তাদের সরিয়ে সেনা সদরে এখন দেশপ্রেমিক এবং বিশ্বাসযোগ্য অফিসারদের দায়িত্ব দেওয়া হচ্ছে। ডিজিএফআই প্রধান পদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করা হয়েছে। সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ অর্থাৎ সিজিএস হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত বিশ্বস্ত এবং দক্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রে জোর গুঞ্জন ওয়াকারুজ্জামানকে কোনো একটি বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রদূত বানিয়ে কিংবা জাতিসংঘের কোনো গুরুত্বপূর্ণ মিশনে পাঠিয়ে একটি সম্মানজনক এক্সিট দেওয়া হবে, আর সেনাপ্রধানের দায়িত্বে হস্তান্তর করা হবে জেনারেল মাইনুর রহমানের মতো কোনো নির্ভরযোগ্য এবং দেশপ্রেমিক কর্মকর্তা হাতে। তারেক রহমান এই সম্ভাব্য সিদ্ধান্তের পিছনে আরেকটি গভীর সমীকরণ লুকিয়ে আছে, আর তা হলো সেনাবাহিনীর ভেতরে থাকা তরুণ অফিসার ও সাধারণ সৈনিকদের মনোভাব। দীর্ঘ 15 বছর ধরে দলীয়করণ এবং স্বজনপ্রীতি কারণে পেশাদার সেনা সদস্যদের মধ্যে যে চাপ অসন্তোষ জমা হয়েছিল, 5ই আগস্টের পর তা আরও বেশি তীব্র হয়। সাধারণ সিপাহী থেকে শুরু করে মাঠ পর্যায়ের অফিসাররা চেয়েছিলেন একটি নিরপেক্ষ এবং শক্তপক্ষ নেতৃত্ব, যা দেশের অভ্যন্তরীণ শান্তিতে কার্যকর ভূমিকা পালন করবে। কিন্তু জোর গুঞ্জন, ওয়াকারুজ্জামানের ঢিলেঢালা নীতি এবং সিদ্ধান্তহীনতা সেনা সদস্যদের উপর সাধারণ সৈনিকদের আস্থা অনেকটাই কমিয়ে দেয়। তারেক রহমান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই জনমত এবং সেনা মনস্তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন। তাই কেবল রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, বরং বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, গৌরব এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনতেই তিনি একজন সম্পূর্ণ অরাজনৈতিক এবং কঠোর পেশাদার সেনাপ্রধান নিয়োগের পথেই হাঁটছেন। এটি বাস্তবায়িত হলে শুধু তারেক রহমান সরকারের স্থায়িত্ব নিশ্চিত হবে না, বরং যে কোনো বৈদেশিক গোয়েন্দা সংস্থার কলকাঠি নাড়ারও পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, পরিস্থিতি সব মিলিয়ে এখন ভয়ানক জটিল, কারণ দিল্লি থেকে শেখ হাসিনা প্রতিনিয়ত চক্রান্তের জাল বুনছেন। তিনি যখন ঘোষণা দিয়েছেন তিনি মৃত্যুদণ্ড ঝুঁকি নিয়েও হলেও বাংলাদেশে ফিরবেন, তখন এর পেছনে সামরিক এবং আন্তর্জাতিক কোনো শক্তির গোপন সমর্থন রয়েছে বলে ধারণা করছেন অনেকেই। তাছাড়া পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় অসাংবিধানিক ক্ষমতার দখলে যে কঠোর শাস্তি বিধান ছিল, সেটিও এখন আইনি জটিলতার শিথিল। ফলে পেছনের দরজা দিয়ে সেনা শাসন বা সামরিক হস্তক্ষেপের সুযোগ আবারও উন্মুক্ত হয়েও গেছে। আন্তর্জাতিক চক্রান্তকারী চায় বাংলাদেশ একটি পুতুল সরকার হয়ে থাকুক, যেন তারা এদেশে ভূ রাজনৈতিক নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি নেতা তারেক রহমান বাংলাদেশ সার্বভৌমত্বকে কারো হাতে বন্ধক দিতে রাজি নয়। শেখ হাসিনা প্রত্যাবর্তনের চক্রান্ত ন্যস্ত করতে এবং সামরিক শাসন বা 1/11 মতো যে ষড়যন্ত্র রাস্তা চিরতরে বন্ধ করতে বঙ্গভবনের পরিবর্তনের পর সেনা সদরের পরিবর্তন এই চূড়ান্ত সিদ্ধান্ত। ইতিহাস প্রমাণ করে, সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী যদি সরকারের পক্ষে না থাকে কিংবা তারা যদি ষড়যন্ত্রকারীর সাথে হাত মেলায়, তবে কোনো সরকারই আর টিকে থাকতে পারে না। তারেক রহমান 2006 সালের ভুল 2026 সালে পুনরাবৃত্তি হতে দেবে না। দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের 16 কোটি মানুষের সমর্থনে নিয়ে তিনি বাংলাদেশের গণতন্ত্রের এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। শাহাবুদ্দিন চুপ্পুর পর ওয়াকারুজ্জামান পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র। বিএনপি সরকারের এই সাহসী সময়োপযোগী পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন, আর কি মনে করেন? 1/11 ছায়া দূর করতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার তারেক রহমানের সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। সকল দেশপ্রেমিক বন্ধুকে উদ্বুদ্ধ করুন। আর যদি আপনি আমাদের চ্যানেল অরবিট নিউজে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো রাজনৈতিক বিশ্লেষণ ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।